আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে মালিহা হোসাইন। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হবে আগামী ৯ জুলাই। দেশের ১১টি বোর্ডের অধীনে এবার ১৪,৫০,৭৯০ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৭,৫০,২৮১ জন এবং ছাত্রী ৭,৫০৯ জন। পরীক্ষার্থীরা ৯,৪৬৩টি প্রতিষ্ঠান থেকে ২,৭২৫টি কেন্দ্রে অংশ নিচ্ছেন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষার্থী ১১,২৮,২৮১ জন। এর মধ্যে ছাত্র ৫,৩৩,০০০ জন এবং ছাত্রী ৫,৯৪,৬০১ জন। দর্শক, রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্রে রয়েছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আলামিন, বৃষ্টির কারণে পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে পৌঁছতে পেরেছে কিনা আর সেখানকার সার্বিক পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। পরীক্ষা শুরু হতে বাকি মাত্র 10 মিনিট। শিক্ষা বোর্ডের যে নির্দেশনা ছিল যে 30 মিনিট আগে পরীক্ষার্থীদেরকে তাদের পরীক্ষার কক্ষে ঢুকতে হবে, তো এখন আমরা দেখছি যে বৃষ্টি এবং যানজট, তীব্র যানজট ছিল, যার কারণে এখনও পরীক্ষার্থীরা ভেতরে প্রবেশ করছেন। বাইরে হাজার হাজার পরীক্ষার্থী তো এখনও ভিতরে ঢুকছেন। আমরা সেই দৃশ্যটি একটু দেখাবো। আমরা দেখছি যে গেট একই মধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে, যদিও পাশে হয়তো আরেকটি গেট রয়েছে, যেই গেট দিয়ে তারা ঢুকবেন। সিদ্ধেশ্বরী কলেজ, যেটি এখানে হাজারের অধিক পরীক্ষার্থী এখানে এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন এবং সবার যে দেরিটা, সেটার একমাত্র কারণ কিন্তু বলা যাচ্ছে যে বৃষ্টি এবং যানজট। অনেক অভিভাবকের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে এত বৃষ্টি এবং যানজট ছিল যে যদি তারা রিক্সা কিংবা তাদের যে গাড়ি ছিল সেই গাড়ি থেকে নেমে হেঁটে কিংবা দৌড়ে না আসতেন তাহলে হয়তো পরীক্ষার কেন্দ্রে এখনও ঢুকতে পারতেন না, তাদেরকে হয়তো রাস্তায় এখনও থাকতে হতো। এমন কথা কিন্তু শুধুমাত্র যারা একটু দূরে অবস্থান করছে, এই সিদ্ধেশ্বরী যে কলেজ, এই কলেজের আশপাশ ছাড়া একটু দূরে যারা অবস্থান, সবার ক্ষেত্রে একই অবস্থা আমরা দেখেছি। আমাদের নিজেদের এই সিদ্ধেশ্বরী কলেজে কারওয়ান বাজার থেকে আসতে সময় লেগেছে 40 থেকে 50 মিনিটের মতো। এতেই বোঝা যাচ্ছে যে রাজধানীর যানজটের চিত্রটা কতটা ভয়াবহ রূপ ধারণ করেছিল। আমরা প্রত্যেক শিক্ষার্থীকে দেখেছি যে তারা বৃষ্টিতে ভিজে পরীক্ষার কেন্দ্রে এসে হাজির হয়েছেন। প্রত্যেকের জামাই ছিল ভেজা, অর্থাৎ ভেজা জামা নিয়ে তাদেরকে এই দীর্ঘ 3 ঘন্টার সময় বসে বসে পরীক্ষা দিতে হবে। সব মিলে যদি বলি যে বৃষ্টি এবং যানজটের কারণে যে ভোগান্তি তৈরি হয়েছে, সে ভোগান্তি তাদের পরীক্ষায় কিন্তু এক ধরনের ইফেক্ট ফেলবে এবং হয়তো অনেক পরীক্ষার্থী এই যানজট এবং বৃষ্টির কারণে আজকে পরীক্ষায় অংশ নিতে পারবেন না, এমন পরিস্থিতি কিন্তু আমরা বাইরে যে অবস্থাটা দেখছি তা থেকে আন্দাজ করা যাচ্ছে। তো আমার কাছে এইচএসসি পরীক্ষা নিয়ে ছিল সবশেষ এই খবর। ধন্যবাদ আপনাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম. আক্তার হোসেনের বিরুদ্ধে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা জানান, সংগঠনের নাম ভাঙিয়ে প্রশ্ন ফাঁস সহ নানা অপকর্ম করে আসছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেন আক্তার। সুমন দে ও মোহাম্মদ শফিকুল আলমের ক্যামেরায় বিপুল দেব রায়ের ছাত্রলীগ নিয়ে 3 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় কিস্তি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ ৩৫ সদস্যের কমিটির নেতারা শুরু থেকেই জন্ম দিচ্ছে নানা বিতর্ক। ২.৫ বছর ধরে চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগের পর এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে কমিটির সাধারণ সম্পাদক এস.এম. আক্তার হোসেনের বিরুদ্ধে। আরটিভির অনুসন্ধানে এ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। আক্তার হোসেন তার নিজ ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের এমসিকিউ উত্তর অন্যজনকে প্রদান করেন। উত্তরপত্রের অধিকাংশই 2016-17 সেশনের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের সাথে মিলে যায়। মেসেঞ্জার বার্তায় দেখা যায়, যিনি উত্তরপত্র নিচ্ছেন তিনি আক্তারের কাছে সব প্রশ্নের উত্তর দেওয়ার অনুরোধ জানান। জবাবে আক্তার সব দিয়েছেন বলে ফিরতি বার্তা জানান, সেই সাথে এটি কাউকে না জানানোর অনুরোধ করেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারা সংগঠনের নাম ভাঙিয়ে আক্তারের নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতি এবং বিভিন্ন অপকর্মের সাথে সে জড়িত। নির্দিষ্ট তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। বাণিজ্য, জালিয়াতি, টেন্ডার এগুলোর সাথে তার উদ্দেশ্য না। যারা এগুলো করবে তারা ছাত্রলীগ ছেড়ে অন্য কোনো সংগঠনের সাথে জড়িত হোক। এদিকে ফেসবুক মেসেঞ্জারের সূত্র ধরে অনুসন্ধানে বের হয়ে আসে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে একটি অডিও ক্লিপও। এতে আক্তারের মামাতো ভাই পরিচয়ে মাদারীপুরের কাকন মিয়া ভর্তি পরীক্ষায় টিকিয়ে দেওয়ার গ্যারান্টি দেয় এক ব্যক্তিকে। আমি আক্তারের আপন মামাতো ভাই, তারপর আক্তারের দ্বারা কিন্তু পরিচিত বা আক্তার বললেন, আক্তার বলছে হয়তো বা রিটেনটা করে আপনিও বলছেন যে ভাই আপনার যে কোনটা কাজ করছে কিন্তু আমার কাজ কোনোটা মিস হয় না বা মিস্টেক হয় না, এটা কিন্তু আপনারাও বলছেন। এই নিয়ে কাকন মিয়াকে প্রশ্ন করা হলে যিনি মোবাইল ফোন নম্বর দিয়েছে তাকে জিজ্ঞেস করতে বলা হয়, আর কোনো কথা না বলেই ফোন কেটে দেন তিনি। ওটা আপনি ওই যার পরিচিত এর কাছে জিজ্ঞাসা করেন, আমার কাছে কিসের জন্য? আমার কাছে জানার কি আছে বুঝলাম না। তবে এমন কর্মকাণ্ডে জড়িত না থাকার দাবি করেন আক্তার হোসাইন। আমার আপন ছোট ভাই, তো তাহলে আপনি যেটা বলতেছেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ার কথা ছিল, তাহলে সে প্রাইভেটে পড়ছে কেন? দেখেন, আপনি যে প্রশ্নটা করেছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা অপবাদ দিয়ে এই যে কথা বলছেন এর কোনো প্রমাণ আছে? এমন অপরাধে জড়িত থাকলে আক্তারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান কেন্দ্রীয় ছাত্রলীগ। দেখুন, প্রশ্নপত্র ফাঁস তো খুব গুরুতর একটি বিষয়। এই ধরনের ঘটনায় যদি আমরা কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাই, অবশ্যই সেক্ষেত্রে আমাদের সাংগঠনিক বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা এবং গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করা, শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করা, আদর্শ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা যদি কেউ করে থাকে তো অবশ্যই সংগঠন ব্যবস্থা গ্রহণ করবে। ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে থেকে এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নেতাকর্মীদের। বিপুল দেবরাই, RTV, ঢাকা। দর্শক, এইচএসসি পরীক্ষার আরো খবর জানতে এবার চট্টগ্রাম কলেজ কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রাম বোর্ডে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় কত সংখ্যক পরীক্ষার্থী অংশ নিয়েছে জানাবেন আমাদের। যে মালিয়া যেমনটি বলেছেন, আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 1,06,434 জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে এবং তাদের মধ্যে 48,000 ছেলে এবং বাকিরা কিন্তু মেয়ে। এবং একটা বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে কিন্তু আসলে শিক্ষার্থীদের আসতে কিন্তু ব্যাক পেতে হয়েছে এবং সেই সাথে এত বেশি বৃষ্টি হয়েছে যে কোথাও কোথাও কিন্তু পানি জমে গেছে এবং শিক্ষার্থীদের কিন্তু যথেষ্ট কষ্ট করতে হয়েছে। এবং নির্ধারিত সময়ের মধ্যে যদিও বলা হয়েছে 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। এখনো পর্যন্ত শিক্ষার্থীরা আসছে এবং খুব প্রচুর বৃষ্টি হচ্ছে। যদি বলি, এখন আসলে শিক্ষার্থীরা আসছে এবং শিক্ষার্থীদেরকে সহায়তা করার জন্য কিন্তু এখানে স্বেচ্ছাসেবক রয়েছে এবং বাইরে কিন্তু খুব বিশেষ করে গার্ডিয়ানরা খুব অপেক্ষা করছে শিক্ষার্থীরা আসতেছে সেই বিষয়টি দেখার জন্য। এবং অনেকটা বিষয় জানিয়ে রেখে অনেকেই কিন্তু আসলে ভুল করে কিন্তু এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে প্রবেশ করে দেন, তাদেরকে কিন্তু খুব দ্রুত কিন্তু আসলে অন্য কেন্দ্রে তাদের যে নিজস্ব কেন্দ্র সেটাকে পাঠাতে। তবে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন অতিবৃষ্টি। চট্টগ্রামে অতিবৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকে। এই বৃষ্টির কারণে শিক্ষার্থীরা যথাসময়ে আসতে পারেনি এবং এখনো পর্যন্ত আসতেছে। এখনো পর্যন্ত শিক্ষার্থীদেরকে বরণ করে নিচ্ছেন যারা স্বেচ্ছাসেবক আছে, ভলান্টিয়ার আছে তারা। তবে সবাই ধারণা করতে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে এবার এইচএসসি পরীক্ষা হবে, এটাই প্রত্যাশা করতেন সবাই। মালিয়া, এই ছিল পরীক্ষা নিয়ে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে 15 দিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা। আজকের মধ্যে দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে আগামী সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাবেন তারা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির মোর্চা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের ডাকে এই কর্মসূচি হচ্ছে। এর আগে গত 13 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর থেকেই এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী সুফিয়ান ফারাবি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ফারাবি, কর্মবিরতির বিষয়ে শিক্ষকরা কি বলছেন আর প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকদের আপত্তি কেন সেটা জানাবেন আমাদের।
মালিহা, আমরা রয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে আমরা রয়েছি। এখানে সকালে এসে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন বিভাগের শিক্ষকরা কিন্তু এখানে উপস্থিত হতে শুরু করেছেন এবং তাদের যে দাবি রয়েছে প্রত্যয় স্কিম বাতিল করে তাদের যে প্রস্তাবিত যেই স্কিম রয়েছে সেটা চালু করার জন্য তারা বলছেন। আমরা একটু সেই বিষয়টা জানার চেষ্টা করবো, আসলে শিক্ষকদের পক্ষ থেকে এত আপত্তি কেন, প্রত্যয় স্কিম নিয়ে সরকারি সিদ্ধান্ত তারা কেন বৈষম্যমূলক মনে করছেন, এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলুন। হ্যাঁ, ধন্যবাদ। পূর্বে যে পেনশন স্কিমটি ছিল সেটার সাথে বর্তমান যে প্রত্যয় স্কিম সেটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। পূর্বের যে পেনশন স্কিম সেখানে অনেক সুযোগ সুবিধা ছিল, বর্তমান যে নতুন পেনশন স্কিম সেখানে সে প্রত্যয়ের মধ্যে সেটা নেই। আমাদের শিক্ষকরা আগে এককালীন প্রায় 80 লক্ষ টাকা পেত, তারপরে তাদের বেতন থেকে কোনো টাকা দিতে হতো না, এখন 10% অথবা 5,000 টাকা দিতে হবে। তারপরে ওনারা এমনভাবে প্রত্যয় স্কিমটা করেছে যে বয়সসীমা 60 বছরের মধ্যে ওনারা নিয়ে আসছে। আমাদের শিক্ষকদের বয়স 65 বছর, ওনারা সেটাকে 60-এর মধ্যে নিয়ে আসছে। এছাড়াও অনেকগুলো সুযোগ সুবিধা, কী সুযোগ সুবিধা আছে বিশদভাবে ওনারা কোনো ব্যাখ্যাও করেন নাই। আমরা যে সম্প্রতি সরকারি কর্মকর্তাদের জন্য সেবক নামে আরেকটি আপনার পেনশন স্কিম বাজারে আসবে, তা আমাদের বক্তব্য সার্বজনীন হলে আমরা সবাই মিলে এক জায়গায় ছিলাম, একসাথে হোক, আমাদেরকে কেন বৈষম্য স্বীকার করা হলো। তারপরে আমাদের একটা সুপারগেট দেওয়ার কথা ছিল শিক্ষকদের 2015 সালে জাতীয় বেতন স্কেলে, সে সুপারগেটটি পাই নাই। আমাদের স্বতন্ত্র বেতন স্কেলের জন্য আমরা শিক্ষকরা সবসময় দাবি করে আসছি, এমনকি আমরা এখন আমরা 3 দফার দাবিতেই আমরা অনড়। আমাদের প্রত্যেক স্কিম প্রত্যাহার করতে হবে, সুপারগেট দিতে হবে শিক্ষকদেরকে, এমনকি আমাদেরকে আলাদা স্বতন্ত্র বেতন স্কেলের জন্য আমরা দাবি করছি। আর এই যে দাবিগুলো তাদের পক্ষ থেকে তোলা হচ্ছে, এই দাবিগুলো যদি না মানা হয় তাহলে আগামীকাল থেকে কিন্তু একেবারে সর্বাত্মক অবস্থান কর্মসূচি তারা যাবেন। সকল ধরনের পরীক্ষা, ক্লাস এবং শিক্ষা কার্যক্রম থেকে তারা কিন্তু শিক্ষা এবং অফিসিয়াল কার্যক্রম থেকে তারা কিন্তু নিজেদেরকে গুটিয়ে নেবেন, এমনটাই কিন্তু তারা এখন পর্যন্ত সতর্কবার্তা উল্লেখ করছেন। এবং এই সিদ্ধান্তটা আজকের মধ্যেই তারা প্রত্যাশা করছেন। এর আগে মানববন্ধন করেছেন, তারা অর্ধদিবস কর্মদিবস পালন করেছেন এবং এছাড়া আরও বেশ কিছু কর্মসূচি তারা পালন করেছেন। এবং সর্বশেষ আজ তারা আলটিমেটাম দিয়েছেন যে আজকের মধ্যে যদি আসলে একটা সিদ্ধান্ত না হয় অথবা একটা বৈঠকের অন্ততপক্ষে আশ্বাস না মেলে, তাহলে আসলে তারা কিন্তু তাদের দাবিতে অনড় থাকবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এই ছিল মালিহা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে আজ জাতীয় সংসদে পাশ হচ্ছে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার স্লোগান নিয়ে এবারের বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। গতকাল সংসদে অর্থ বিল পাশ হয়েছে। 6 জুন 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা। বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 90,700 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,60,900 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। নতুন বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আগামী বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়নি। এক পিস বাটার বান 74 টাকা। দাম শুনে অবাক লাগছে, তবে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এই বাটার বান পাওয়া যায় সাদিক এগ্রোর বেকারি পণ্যের আউটলেটগুলোয়, যেখানে অন্যান্য দোকানে এক পিস পাওয়া যায় 15 থেকে 30 টাকায়। শুধু তাই নয়, অন্যান্য খাবারের দামও আকাশ ছোঁয়া। তবে দোকানে কর্মরতরা দাম বেশির কারণ জানাতে পারেননি। মোহাম্মদপুরের স্থানীয়রা জানান এখানকার প্রতিটি জিনিসের দামই বেশি। ইকবাল অনেকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিহার নন্দী। ছাগলকাণ্ডের পর আলোচনায় উঠে আসে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রোর নাম। গবাদি পশুর পাশাপাশি প্রতিষ্ঠানটি বিক্রি করছে দুগ্ধজাত পণ্য। গবাদি পশুর সঙ্গে সম্পৃক্ততা নেই এমন পণ্য আছে এর বেকারি পণ্য বিক্রির দোকানে। এমন তথ্যে আরটিভির অনুসন্ধানী দল মোহাম্মদপুরের তাজমহল রোডের সাদিক এগ্রোর বেকারি পণ্যের দোকানে। সেখান থেকে কেনেন এক পিস বাটার ও মিল্ক বান। দাম নেওয়া হয় 74 ও 26 টাকা। 7 ইঞ্চি বাই 3.25 ইঞ্চির বাটার বানের দাম এত বেশি কেন তা জানাতে পারেনি দোকানের কর্মচারীরা। এটা আমাদের প্রত্যেকটা কাস্টমারই জিজ্ঞেস করে, কিন্তু আমরা কিছুই আনসার দিতে পারি না, কারণ আমাদের কি ওরকম ট্রেনিং দেওয়া হয় না, কিছুই বলা হয় না। আমরা নিজেরাই হচ্ছে সেলসম্যান, আমাদের ওখানে কিরকম করে বানাচ্ছে আমাদের কোনো ধারণাই নেই। স্থানীয়রা জানায় সাদিক এগ্রোর প্রতিটি জিনিসের দাম বেশি হয়, তা খুব একটা কেনা হয় না। একবার খাইছি
এরপরে দোকান সালাম দিয়ে দিছি এমন প্রশ্নের উত্তর খুঁজতে আরটিভির অনুসন্ধানী দল মোহাম্মদপুরের ৭ মসজিদ হাউজিং এর সাদিক এগ্রোর বেকারিতে। এখানেই তৈরি হচ্ছে বাটার বান, পাউরুটি, সিঙ্গারা, পেটিস ও রোল সহ অন্যান্য খাবার জিনিস। অথচ চারপাশে ভনভন করছে মাছি। বাটার বানের দাম বেশির কারণ নিয়ে কারখানার শ্রমিকরা জানায়, একই ময়দা, কিন্তু আমাদের যে বাটারটা দেয় এটা হয়েছে একটু সবার চেয়ে আলাদা কিনা তা যায় না। না এটা আমাদের সাইমিট হয়েছে কারখানা, ওই ক্রিম দুধ থেকে বাঙ্গাইয়া 1 কেজি দুধে সর্বোচ্চ 100 গ্রাম বা একটু কম ক্রিম হইবে, ওখান থেকে বাটার হইবে আরও কম 50 গ্রাম একটু বেশি সামথিং, তাহলে ওই রকম খরচ পড়ে যায়। তবে একই সাইজের এমন একটি বানের দাম 15 থেকে 30 টাকার বেশি হওয়ার কথা নয় বলে জানায় সাধারণ দোকানিরা। এই পরিমাণে 70 টাকা বিক্রি করা সম্ভব না, 30 টাকা বিক্রি করা তো সম্ভব না। নবীনগর হাউজিং এ সাদিক এগ্রোর আরেকটি বেকারি পণ্যের কারখানায় গেলে আরটিভির উপস্থিতি টের পেয়ে গেটে তালা ঝুলিয়ে দ্রুত সটকে পড়ে শ্রমিকরা। গুলশান ডিপ্লোম্যাটিক পুলিশ লাইনের কাছেই রয়েছে এর আরও একটি আউটলেট, তবে এর কোনো ট্রেড লাইসেন্স নেই। কর্মচারীরা জানায় ডিপ্লোম্যাটিক পুলিশ লাইনের কাছ থেকে লিজ নিয়ে তারা এটি চালিয়ে আসছে। ইকবাল অনিক, আরটিভি, ঢাকা। সাদিক এগ্রোর ছাগলকাণ্ডের পর এবার জাতীয় বৃক্ষ মেলায় উত্তাপ ছড়াচ্ছে বংশমর্যাদাপূর্ণ খেজুর গাছ। বিষয়টি নিয়ে মেলা প্রাঙ্গণের আলোচনা এখন তুঙ্গে। মেলায় কয়েকটি স্টলে সৌদি আরব থেকে আসা খেজুর গাছের দাম চাওয়া হচ্ছে 4 থেকে 10 লাখ টাকা পর্যন্ত। এবারের মেলায় 80টি প্রতিষ্ঠান ও নার্সারি অংশ নিলেও আলোচনার কেন্দ্রবিন্দু খেজুর গাছ ও বনসাই। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সাদিক এগ্রোর 15 লক্ষ টাকা দামের উচ্চবংশীয় ছাগলের রেশনা কাটতেই জাতীয় বৃক্ষ মেলায় আলোচনার কেন্দ্রবিন্দু এই খেজুর গাছ। মেলায় হাজারো গাছের ভিড়ে সৌদি আরবের আল বারহি জাতের খেজুর গাছটি কৌতূহল ছড়িয়েছে। নার্সারিতে মেলার শুরুতেই প্রায় 20 ফুট উচ্চতার 8 বছরের গাছটির দাম 10 লক্ষ টাকা চাওয়া হলেও ছাগলকাণ্ডের কারণেই বর্তমানে চাওয়া হচ্ছে 4 লাখ। আলোচনা ভাই প্রথম দাম চাইছি, অনেক আলোচনা মানুষ সব কি কইব, এটা আমি ধরেন একটু কম হইলো এটা আমি ছেড়ে দেবো আর কি, জানি মানুষ আমি লাগাইছি আরেকজন লাগাওক নিয়ে লাগাই আরো ছাড়ুক, আরো বেশি দেখুক। একটা গাছ 8 লক্ষ টাকা হতে পারে, আসলে খুব একটা বিশ্বাস হচ্ছিল না আর কি। 2-3 লাখ টাকা হলে এটার মধ্যে সামঞ্জস্য আছে। যদিও পাশের নার্সারির মালিক জানান আল বারহি জাতের মতোই আজোয়া খেজুরের একটি চারা সৌদি আরব থেকে নিয়ে আসতে খরচ হয়েছে 20,000 টাকা। মেলায় শুধু পরিদর্শনের জন্য গাছটি রাখা হলেও এ জাতের চারা বিক্রি হচ্ছে 2,000 টাকায়। এটা আমাদের সৌদির থেকে আনা হয়েছে, বাংলাদেশে আর কি চাষ করতে আছে। এখন বড় গাছ বিক্রি করে নিতে, তো এটা দেখা যায় আপনার ছোট গাছ বিক্রি করি 1500 আছে, 2000 আছে, 5000 আছে। এইবার আবার 2টা আচার আনাইছি, মরিয়ম খেজুর যেটা কয় 15,000 টাকার মতন খরচ হয়েছে বাংলাদেশে। খেজুরের পরই মেলায় জিংসেং বট প্রজাতির বনসাই, থাইল্যান্ডের বিখ্যাত চিয়াংমাই আম আলোচনায়। চাইনিজ আছে, থাই আছে, বিভিন্ন জাপানিজ আছে, আমেরিকান আছে, বিভিন্ন জাত আছে এখানে। বর্তমানে বিলুপ্তের পথে 50টিরও বেশি প্রজাতির গাছ নিয়ে এসেছে কয়েকটি নার্সারি। আমাদের যে সজিনা গাছ আছে একটা 12 মাসি, মানে মানুষের এইটার প্রতি একটু ইন্টারেস্ট আছে যে ইয়ার লং তারা সজিনা পাচ্ছে, বেশ এটা চাহিদা আছে। 40 থেকে 42টা প্রজাতির বিলুপ্ত প্রায় গাছ মানে নিয়ে এসেছি কাস্টমারদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। এছাড়াও নানা প্রজাতির ফুল ও ঘর সাজানোর ইনডোর প্লান্ট রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকায়। ডিফারেন্ট কালারের হচ্ছে বাগান বিলাস দেখছি, কাঠগোলাপ দেখছি, এই যে ল্যান্সানা গাছ যেটা, এটা আমার খুবই পছন্দের একটা গাছ। ফলের গাছও আছে, বাট ফুল গাছ বেশি ভালো লাগতেছে আর কি। মেলায় অংশ নিয়ে নার্সারিতে পাওয়া যাচ্ছে দেশি বিদেশের নানা প্রজাতির গাছ। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। এদিকে বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। খেলবেন ওডিআই ও টেস্ট ক্রিকেট। ফাইনাল সেরার পুরস্কার নেবার সময় বিদায়ী ঘোষণা দেন কোহলি। আন্তর্জাতিক টি-20তে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক কোহলি। 125 ম্যাচে একটি সেঞ্চুরির পাশে তার রয়েছে 38টি অর্ধশতক। আর টি-20তে 159 ম্যাচ খেলে সর্বোচ্চ রানের মালিক রোহিত। এছাড়া সর্বোচ্চ 5টি সেঞ্চুরির রেকর্ডও তার। কোহলি রোহিতের টি-20 অবসর ও রাহুল দ্রাবিড়ের বিদায়ে নতুন যুগ শুরু হবে ভারতের ক্রিকেটে।
সুনামগঞ্জে আবারও বাড়ছে সুরমা নদীর পানি। গত দুদিনে এই নদীর পানি 15 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিচু এলাকার অনেকেই বাড়ি ফিরতে পারছেন না। জেলার পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত দুদিন ধরে সুরমা নদীর পানি বাড়ছে। আগামী কয়েকদিন মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সুরমা নদীর পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এদিকে মৌলভীবাজারের নিম্নাঞ্চলে বন্যা জলাবদ্ধতায় রূপ নিয়েছে। জেলার জুড়ি, বড়লেখা ও কুলাউড়া উপজেলায় উঁচু এলাকা থেকে পানি নেমে গেলেও হাকালুকি হাওর তীরবর্তী গ্রামগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বাড়ছে খাদ্য সংকট। ময়লাযুক্ত পানিতে ছড়িয়ে পড়ছে নানা রোগবালাই। আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ায় প্রাণঘাতী বিস্ফোরণে অন্তত 18 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয় 30 জন। দেশটির উত্তরাঞ্চলে দফায় দফায় বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি। এর মধ্যে শনিবার একটি বিয়ের অনুষ্ঠানে সন্দেহভাজন বোমা হামলায় 6 জন নিহত হয়েছে। এছাড়া অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান এবং হাসপাতালে হামলা চালায় দেশটির বোকো হারাম জঙ্গি গোষ্ঠী। এই সংঘাত ও সহিংসতায় 20 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড ও স্পেন। অ্যারেনা অফ শালকে রাত 10টায় স্লোভাকিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। তারকাবহুল শক্তিশালী স্কোয়াড হলেও টুর্নামেন্টে এখনও প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি ইংলিশরা। নকআউট পর্বে এসে খোলস ছেড়ে বেরোনোর প্রত্যাশা থ্রি লায়ন্স বস গ্যারেথ সাউথগেটের। বিপরীতে আরও একটি অঘটনের স্বপ্ন স্লোভাকিয়ার। অন্য ম্যাচে রাত 1টায় স্পেনের প্রতিপক্ষ জর্জিয়া। শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও জর্জিয়াকে সহজভাবে নিচ্ছেন স্পেন। কোলোন স্টেডিয়ামে নিজেদের ছন্দ ও প্রতিপক্ষের শক্তিমত্তা অনুযায়ী কৌশল সাজাবেন লা রোজা বস দে লা ফুয়েন্তে। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।